হ্যালো বন্ধুরা, আমার নাম অদিতি শর্মা। আমি কলকাতার একজন গৃহবধূ। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলবে সেটি আমার দেবরকে নিয়ে। বন্ধুরা, আমি বিধবা হওয়ার পর আমার দেবর আর আমার মধ্যে যা ঘটত তা শুনলে বন্ধুরা আজকের গল্পটি অনেক মজাদার। পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবেন, কথা দিলাম। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো গল্প করি। বন্ধুরা, আমার বিয়ে হয়েছিল বিশ্বজিৎ পেটালের সাথে, এক সম্ভ্রান্ত এবং ভালোবাসায় পরিপূর্ণ পরিবারে। বিশ্বজিৎ ছিল আমার পৃথিবী, আমার সব সুখের কেন্দ্রবিন্দু। আমাদের সাজানো সংসার, শ্বশুর শাশুড়ির স্নেহ, সব কিছু মিলিয়ে জীবনটা স্বপ্নের মতোই সুন্দর ছিল। আমাদের এই সুখের সংসারে বিশ্বজিতের ছোট ভাই বিক্রম ছিল এক গুরুত্বপূর্ণ অংশ। সে তখন কলেজের ছাত্র, চঞ্চল কিন্তু ভীষণ বিনয়ী। আমাকে প্রথম দিন থেকেই বৌদি বলে যে সম্মানটাও দিত তা আমার মন ছুঁয়ে যেত। আমি ওকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখতাম। আমাদের মধ্যে সম্পর্কটা ছিল খুবই সহজ এবং পবিত্র। বিশ্বজিৎ প্রায়ই মজা করে বলতো, অদিতি, বিক্রম কিন্তু তোমার দলেই, আমার চেয়ে তোমার কথাই বেশি শোনে। কথাটা সত্যি ছিল। যে কোনো প্রয়োজনে বিক্রম আমার পাশে এসে দাঁড়াতো, যেন আমি এই বাড়ির মেয়ে, শুধু ঘরের বউ নই। ওর এই আন্তরিকতা আমাকে মুগ্ধ করত। কিন্তু সুখ চিরস্থায়ী হয় না। আমাদের সাজানো সংসারে হঠাৎই এক অন্ধকার নেমে এলো। বিশ্বজিৎ এক গুরুতর রোগে আক্রান্ত হল। অনেক চেষ্টা, অনেক চিকিৎসার পরেও আমরা তাকে ধরে রাখতে পারলাম না। আমার পৃথিবীটা এক মুহূর্তে শূন্য হয়ে গেল। যে মানুষটাকে কেন্দ্র করে আমার জগৎ ঘুরত, সেই আমাকে একা ফেলে চলে গেল। সেই কঠিন সময়ে আমি ভেঙে পড়েছিলাম। চারপাশের সবকিছু অর্থহীন মনে হচ্ছিল। শ্বশুর শাশুড়িও তাদের সন্তানকে হারিয়ে পাথর হয়ে গিয়েছিলেন। পুরো বাড়িটা যেন এক শোকের চাদরে ঢেকে গিয়েছিল। সেই অন্ধকার সময়ে আমি নিজেকে একলা ঘরে বন্দি করে ফেলেছিলাম। বিশ্বজিতের মৃত্যুর পর থেকেই বিক্রমের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে শুরু করি। সেই হাসি খুশি চঞ্চল ছেলেটা যেন কোথায় হারিয়ে গেল। তার মুখটা সবসময় গম্ভীর থাকত, আর চোখে থাকত এক অজানা কঠোরতা। সে আমার সাথে আগের মতো সহজভাবে কথা বলতো না, প্রয়োজন ছাড়া আমার ঘরে আসতো না। তার এই পরিবর্তন আমার মনে প্রথম সন্দেহের বীজ বুনে দেয়। আমার মনে হতে লাগল, বিশ্বজিতের অনুপস্থিতিতে বিক্রম হয়তো আমাকে আর আগের মতো সম্মান করছে না। তার আচরণে আমি এক ধরনের দূরত্ব অনুভব করতে শুরু করি, যা আমার একাকিত্বকে আরও বাড়িয়ে তুলছিল। বিক্রম পড়াশুনোর পাশাপাশি সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল। সে বাড়ির খরচের হিসেব রাখত, কোথায় কি প্রয়োজন সব দিকে নজর দিত। কিন্তু তার এই দায়িত্ব নেওয়ার মধ্যেও আমি এক ধরনের কর্তৃত্ব খুঁজে পেতাম। সে প্রায়ই আমাকে বলতো, বৌদি, তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি সব সামলে নেব। আপাত দৃষ্টিতে এটা যত্ন মনে হলেও আমার কাছে মনে হতো সে আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমার মনে হতো সে আমাকে বোঝাতে চাইছে যে এই সংসারে আমার আর কোনো ভূমিকা নেই, সব কিছু এখন তার হাতে। তার প্রতিটি কাজের মধ্যে আমি এক অদৃশ্য উদ্দেশ্য খুঁজতে শুরু করি। আমার মনটা এতটাই বিষণ্ণ আর সন্দিগ্ধ হয়ে উঠেছিল যে বিক্রমের স্বাভাবিক আচরণও আমার কাছে অস্বাভাবিক লাগত। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ বিক্রম এসে আমার হাত থেকে গরম তেলের কড়াইটা সরিয়ে নেয়। সে শান্তভাবে বলেছিল, বৌদি, তুমি বরং বিশ্রাম নাও, আমি এটা করে দিচ্ছি, তোমার হাতে ফোসকা পড়তে পারে। কিন্তু আমি তার এই যত্ন দেখতে পাইনি। আমার মনে হয়েছিল সে আমাকে রান্নাঘর থেকেও সরিয়ে দিতে চায়। আমার মনে হচ্ছিল সে ধীরে ধীরে এই বাড়ির সবকিছুর দায়িত্ব নিতে চাইছে আর আমাকে এক কোণায় ঠেলে দিচ্ছে। আমার এই সন্দেহগুলো আমি কাউকে বলতে পারছিলাম না। শ্বশুর শাশুড়ি নিজেদের শোক নিয়ে এতটাই বিধ্বস্ত ছিলেন যে তাদের এসব কথা বলে বিরক্ত করতে চাইনি। আমি একা একা নিজের মনের ভেতর পুড়তে লাগলাম। রাতের পর রাত আমার ঘুম আসত না। আমার মনে হতো বিক্রম আমার প্রতি কোনো অসৎ উদ্দেশ্যে পোষণ করছে। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা আমার মনে সন্দেহের কাঁটা হয়ে বিঁধতে শুরু করে। আমি বুঝতে পারছিলাম না যে ছেলেটা আমাকে এত সম্মান করত, সে হঠাৎ করে কেন এমন বদলে গেল। আমার মনের এই দ্বন্দ্ব আমাকে মানসিকভাবে আরও দুর্বল করে দিচ্ছিল।
আমি বিক্রমের থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করলাম। সে আমার সাথে কথা বলতে এলে আমি সংক্ষিপ্ত উত্তর দিয়ে এড়িয়ে যেতাম। তার চোখের দিকে তাকাতে আমার ভয় করত। আমার মনে হতো তার চোখের গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা আমার জন্য ভালো নয়। এইভাবেই শুরু হলো আমার জীবনের এক নতুন অধ্যায়, একাকিত্ব, ভয় আর সন্দেহে ঘেরা এক রহস্যময় পথচলা। আমি তখনও জানতাম না এই পথের শেষে আমার জন্য কী অপেক্ষা করছে। বিশ্বজিতের মৃত্যুর পর কয়েক মাস কেটে গেল। শোকের ঘোর ধীরে ধীরে কাটতে শুরু করলেও আমার মনের ভেতরের সন্দেহটা কমার বদলে বেড়েই চলছিল। বিক্রমের প্রতিটি কাজ আমার কাছে রহস্যময় মনে হতে শুরু করে। সে এখন বাড়ির সব সিদ্ধান্ত একাই নিত। বাবা মায়ের সাথে আলোচনা করত ঠিকই, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা তারই থাকত। আগে যে ছেলেটা আমার পরামর্শ ছাড়া কোনো কাজ করত না, সে এখন আমাকে পুরোপুরি এড়িয়ে চলতে শুরু করেছে। আমার মনে হতো সে ইচ্ছে করেই আমাকে সবকিছু থেকে দূরে রাখছে, যাতে আমি তার কোনো কাজের ওপর প্রশ্ন তুলতে না পারি। একদিন সন্ধ্যায় আমি বারান্দায় বসেছিলাম। বিক্রম বাইরে থেকে ফিরে সোজা আমার কাছে এলো। তার হাতে ছিল একটা চাকরির নিয়োগপত্র। সে নিচু গলায় জানালো যে সে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি পেয়েছে। খবরটা শুনে বাড়ির সবাই খুশি হলেও আমার মনটা আরও ভারাক্রান্ত হয়ে উঠল। আমার মনে হলো এবার সে আর্থিকভাবেও স্বাধীন হয়ে গেল। এখন তাকে আটকানোর আর কোনো উপায় রইল না। আমার মনে উদ্বেগ এলো, সে কি এই চাকরির টাকা দিয়ে নিজের কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়? এই চিন্তাটা আমার মাথা থেকে কিছুতেই যাচ্ছিল না। বিক্রম চাকরি শুরু করার পর থেকে তার জীবনযাত্রায় আরও পরিবর্তন এলো। সে এখন অনেক রাত করে বাড়ি ফিরত। আমি প্রায়ই দেখতাম সে গভীর রাত পর্যন্ত তার ঘরে আলো জ্বালিয়ে কাজ করছে বা ফোনে কারোর সাথে নিচু স্বরে কথা বলছে। আমার কৌতূহল আর সন্দেহ দুটোই বাড়তে লাগল। আমি বোঝার চেষ্টা করতাম সে কার সাথে এত রাতে কথা বলে। আমার মনে হতো সে নিশ্চয়ই কোনো গোপন পরিকল্পনা করছে। হয়তো সে এই বাড়ির সম্পত্তি নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নিচ্ছে। এইসব ভেবে আমি আরও উদ্বিগ্ন হয়ে পড়তাম। আমার সন্দেহ আরও ঘনীভূত হলো সেদিন, যেদিন আমি বিক্রমের ঘরে একটা ফাইল পড়ে থাকতে দেখি। ফাইলটার উপরে লেখা ছিল সম্পত্তির বিবরণ। আমার বুকটা ধক করে উঠল। আমি ফাইলটা খুলে দেখি সেখানে আমাদের বাড়ির এবং বিশ্বজিতের নামে থাকা কিছু জমির দলিলের ফটোকপি রয়েছে। আমার মাথাটা ঘুরতে শুরু করলো। আমি নিশ্চিত হয়ে গেলাম যে বিক্রম এই সম্পত্তি নিয়ে কিছু একটা করার পরিকল্পনা করছে। বিশ্বজিতের মৃত্যুর পর সেই এখন বাড়ির একমাত্র পুরুষ অভিভাবক। তাই হয়তো সে ভাবছে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। আমার নিজেকে খুব অসহায় মনে হতে লাগলো। আমি ঠিক করলাম বিক্রমের উপর নজর রাখব। তার প্রতিটি পদক্ষেপ আমি গোপনে অনুসরণ করতে শুরু করলাম। সে কোথায় যায়, কার সাথে মেশে, ফোনে কি কথা বলে, আমি সব জানার চেষ্টা করতাম। কিন্তু আমি এমন কিছুই খুঁজে পেলাম না যা আমার সন্দেহকে প্রমাণ করতে পারে। সে প্রতিদিন সকালে অফিসে যেত, সন্ধ্যায় ফিরে এসে হয় নিজের কাজ করত, নয়তো বাবা মায়ের সাথে সময় কাটাত। তার রুটিনে সন্দেহজনক কিছুই ছিল না, কিন্তু আমার মন মানতে চাইছিল না। আমার মনে হচ্ছিল সে খুব সতর্ক, তাই তার আসল পরিকল্পনাটা আড়ালে রাখছে। একদিন রাতে আমি ঘুমোতে পারছিলাম না। ছটফট করতে করতে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। হঠাৎ দেখি বিক্রম ছাদের এক কোণে দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছে। আমি দেয়ালের আড়ালে লুকিয়ে তার কথা শোনার চেষ্টা করলাম। সে বলছিল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। বৈদিকে এই বিষয়ে কিছুই জানতে দেওয়া যাবে না, সময় হলেই আমি ওকে সবকিছু জানাবো। এই কথাগুলো শোনার পর আমার আর বুঝতে বাকি রইল না যে আমার সন্দেহ সত্যি। সে আমার অগোচরে কিছু একটা করছে এবং সেটা আমার কাছ থেকে লুকোতে চায়। আমার মনটা তিক্ততায় ভরে গেল। যে দেবরকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম, সে আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করছে। আমার মনে হলো এই বাড়িতে আমি আর নিরাপদ নই। বিশ্বজিৎ থাকলে হয়তো এমনটা কখনো হতো না। সে আমাকে সব সময় রক্ষা করত। কিন্তু এখন আমি একা, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এই ভেবে আমার চোখে জল এসে গেল। আমি ঠিক করলাম আমাকেই কিছু একটা করতে হবে। বিক্রমের আসল পরিকল্পনাটা সবার সামনে তুলে ধরতে হবে। সেই রাত থেকে আমার মনের ভেতরের ভয়টা সাহসে রূপান্তরিত হতে শুরু করলো। আমি আর নিজেকে অসহায় ভাবছিলাম না,
আমি ঠিক করলাম বিক্রমের গোপন পরিকল্পনার মুখোশ আমি খুলবই। কিন্তু কিভাবে? আমার কাছে কোনো শক্ত প্রমাণ ছিল না, শুধু কিছু বিচ্ছিন্ন ঘটনা আর আমার মনের সন্দেহ। আমাকে এমন কিছু খুঁজে বের করতে হবে যা দিয়ে আমি প্রমাণ করতে পারবো যে বিক্রম আমার এবং এই পরিবারের ক্ষতি করতে চাইছে। এই সংকল্প নিয়ে আমি আমার নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত হতে লাগলাম। পরের দিন সকাল থেকেই আমি সুযোগ খুঁজতে লাগলাম বিক্রমের ঘরে ঢোকার, যাতে আমি আরও কিছু প্রমাণ জোগাড় করতে পারি। দুপুরের দিকে যখন সে অফিসে ছিল আর শ্বশুর শাশুড়ি বিশ্রাম নিচ্ছিলেন, আমি ভয়ে ভয়ে ওর ঘরে ঢুকলাম। আমার বুকটা ধরফর করছিল, কিন্তু মনের জেদটা তার চেয়েও বেশি ছিল। আমি ওর বইয়ের তাক, টেবিলের ড্রয়ার, আলমারির সব কিছু খুব সাবধানে ঘাঁটতে শুরু করলাম। আমি এমন কিছু খুঁজছিলাম যা আমার সন্দেহকে সত্যি প্রমাণ করতে পারে, কিন্তু আমি কিচ্ছুই পেলাম না। ওর ঘরটা ছিল খুব গোছানো, যেন কোনো রহস্য লুকানোর জায়গা নেই। হতাশ হয়ে যখন আমি প্রায় বেরিয়ে আসব, তখন আমার চোখ পড়ল খাটের নিচে রাখা একটা পুরনো ট্রাঙ্কের ওপর। ট্রাঙ্কটা তালা বন্ধ ছিল। আমার কৌতূহল আরও বেড়ে গেল। এই ট্রাঙ্কের ভেতরে কি আছে যা এত সাবধানে লুকিয়ে রাখা হয়েছে? আমি চাবির জন্য এদিক ওদিক তাকালাম, কিন্তু পেলাম না। আমার মনে হলো এই ট্রাঙ্কের ভেতরেই নিশ্চয়ই সব রহস্য লুকিয়ে আছে। আমাকে যেভাবেই হোক এটা খুলতে হবে। আমি ঠিক করলাম পরের বার সুযোগ পেলে আমি ডুপ্লিকেট চাবি দিয়ে এটা খোলার চেষ্টা করব। কয়েকদিন পর আমি একজন চাবিওয়ালার কাছ থেকে একটা নকল চাবি বানিয়ে আনলাম। সেদিন বিকেলে যখন বাড়ি ফাঁকা ছিল, আমি আবার বিক্রমের ঘরে ঢুকলাম। আমার হাত কাঁপছিল, কিন্তু আমি মনকে শক্ত করলাম। নকল চাবি দিয়ে কয়েকবার চেষ্টা করার পর অবশেষে ট্রাঙ্কের তালাটা খুলে গেল। আমার হৃৎপিণ্ডটা জোরে জোরে বাজতে শুরু করলো। আমি খুব সাবধানে ট্রাঙ্কের ডালাটা খুললাম। ভেতরে যা দেখলাম তাতে আমার বিস্ময়ের সীমা রইল না। ট্রাঙ্কের ভেতরে কোনো সম্পত্তির দলিল বা সন্দেহজনক কিছু ছিল না। সেখানে ছিল আমার আর বিশ্বজিতের বিয়ের অ্যালবাম, আমাদের একসাথে কাটানো মুহূর্তের অনেক ছবি, আর বিশ্বজিতের ব্যবহার করা কিছু পুরনো জিনিস। আমি অবাক হয়ে গেলাম। বিক্রম কেন এসব জিনিস এভাবে লুকিয়ে রেখেছে? আমি অ্যালবামটা হাতে নিলাম। পাতা উল্টাতেই আমার চোখ জলে ভরে গেল। প্রতিটি ছবিতে আমার আর বিশ্বজিতের হাসি মুখ। বিক্রম এই ছবিগুলো কেন নিজের কাছে রেখেছে? আমার মনে নতুন করে প্রশ্ন জাগল। আমি আরও খুঁজতে লাগলাম। ছবির অ্যালবামের নিচে আমি একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা বিক্রমের ছিল। আমি কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুললাম। প্রথম পাতাতেই লেখা ছিল, দাদার স্মৃতি আর বৌদির স্বপ্নগুলো রক্ষা করাই এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য। ডায়েরির পাতাগুলো উল্টাতে গিয়ে আমি আরও অবাক হলাম। সেখানে বিক্রম তার প্রতিদিনের কথা লিখে রাখত। সে লিখেছে বিশ্বজিতের মৃত্যুর পর সে কতটা একা হয়ে গেছে। সে লিখেছে বৌদিকে হাসি খুশি রাখার জন্য সে কি কি করতে চায়। এক জায়গায় সে লিখেছে, বৌদি আমাকে ভুল বুঝছে, ও ভাবে আমি ওর ওপর কর্তৃত্ব ফলাতে চাই, কিন্তু আমি শুধু দাদার দেওয়া দায়িত্ব পালন করার চেষ্টা করছি। দাদা আমাকে বলে গিয়েছিল, বিক্রম, আমার কিছু হয়ে গেলে অদিতিকে দেখিস, ও বড্ড একা হয়ে যাবে। এই লেখাটা পড়ে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ডায়েরিতে সে তার চাকরির কথা, বাড়ির ঋণের কথা সব কিছুই লিখে রেখেছিল। সে লিখেছে বিশ্বজিতের চিকিৎসার জন্য অনেক টাকা ঋণ হয়ে গিয়েছিল, সেই ঋণ শোধ করার জন্যই সে এত পরিশ্রম করছে। সে আরও লিখেছে, আমি চাই বৌদি আবার নতুন করে জীবন শুরু করুক, তার মুখে আমি আবার আগের মতো হাসি দেখতে চাই। কিন্তু কিভাবে ওকে বোঝাবো আমি যা করছি ওর ভালোর জন্যই করছি? ডায়েরির প্রতিটি শব্দ আমার মনের ভেতরের সন্দেহের দেওয়ালটাকে একটু একটু করে ভাঙতে শুরু করল। আমার মনে হলো আমি হয়তো মানুষটাকে ভুল বুঝছি। কিন্তু পরক্ষণেই আমার সেই রাতের কথা মনে পড়ল। সে ফোনে বলছিল বৌদিকে কিছু জানতে দেওয়া যাবে না। তাহলে সে কি লুকাতে চাইছে? যদি তার উদ্দেশ্য সৎ হয়, তাহলে আমার কাছ থেকে লুকানোর কি আছে? আমার মন আবার দ্বিধায় ভরে গেল। আমি কি তাহলে অর্ধেক সত্যিটা জেনেছি? বাকি অর্ধেকটা কি? আমি ডায়েরি আর ট্রাঙ্কটা আগের মতো গুছিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে এলাম। আমার মাথাটা কাজ করছিল না। আমি বুঝতে পারছিলাম না বিক্রম আসলে কি চায়। সে কি আমার বন্ধু নাকি শত্রু? এই ঘটনার পর থেকে আমি বিক্রমকে এক নতুন দৃষ্টিতে দেখতে শুরু করলাম। আমি তার কাজের মধ্যে আর কর্তৃত্ব খুঁজতাম না, বরং দায়িত্ব খুঁজে পেতাম।
আমি দেখতাম সে কতটা পরিশ্রম করে সংসার চালাচ্ছে। বাবা মায়ের ওষুধের খরচ, বাড়ির যাবতীয় খরচ সবকিছু সে একাই সামলাচ্ছে। কিন্তু তার মুখের হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে। সে সারাদিন কাজ করে রাতে যখন বাড়ি ফেরে তার চোখে মুখে রাজ্যের ক্লান্তি ফুটে ওঠে। আমার মনের ভেতর এক ধরনের অপরাধ বোধ জন্মাতে শুরু করল। আমি হয়তো না জেনেই একটা ভালো মানুষকে কষ্ট দিচ্ছিলাম, কিন্তু আমার মনের খটকাটা পুরোপুরি দূর হলো না। সেই রহস্যময় ফোন কলটা আমাকে স্বস্তি দিচ্ছিল না। ডায়েরিটা পড়ার পর আমার মনটা কিছুটা নরম হলেও পুরোপুরি সন্দেহমুক্ত হতে পারছিলাম না। বিক্রমের সেই রাতের ফোন কলটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কি এমন গোপন বিষয় যা সে আমার কাছ থেকে লুকাতে চায়? আমার মনের এই দোটানা আমাকে আরও অস্থির করে তুলল। আমি ঠিক করলাম সরাসরি কিছু না বলে পরোক্ষে বিক্রমের কাছ থেকে সত্যিটা জানার চেষ্টা করব। আমি তার সাথে আবার স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলাম, যাতে সে আমাকে বিশ্বাস করে এবং তার মনের কথা খুলে বলে। আমি লক্ষ্য করলাম আমার এই পরিবর্তনে বিক্রম বেশ অবাক হয়েছে। সে হয়তো ভাবতেও পারেনি যে আমি নিজে থেকে তার সাথে কথা বলবো। আমি ওর জন্য চা বানিয়ে নিয়ে যেতাম, তার অফিসের গল্প শুনতাম, তার সুবিধে অসুবিধের খোঁজ নিতাম। ধীরে ধীরে আমাদের মধ্যেকার বরফটা গলতে শুরু করল। বিক্রমও আমার সাথে তার কাজের চাপ, ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে টুকটাক আলোচনা করতে শুরু করল। কিন্তু সে কখনোই সেই গোপন বিষয়টা নিয়ে কোনো কথা বলতো না। আমিও সরাসরি জিজ্ঞেস করার সাহস পেতাম না। একদিন কথায় কথায় আমি বিশ্বজিতের প্রসঙ্গ তুললাম। আমি বললাম, জানিস বিক্রম, তোর দাদা সবসময় চাইতো আমি যেন নিজের পায়ে দাঁড়াই। আমার লেখালেখির খুব শখ ছিল। দাদা বলতো একদিন আমি বড় লেখিকা হব। এই কথাগুলো বলার সময় আমার গলা ধরে আসছিল। বিক্রম আমার দিকে তাকিয়েছিল, তার চোখে আমি এক অদ্ভুত মায়া দেখতে পেলাম। সে শান্তভাবে বলল, দাদার সব স্বপ্নই পূরণ হবে বৌদি, আমি কথা দিচ্ছি। তার এই কথায় আমি ভরসা পেলাম, কিন্তু মনের খট্টাটা থেকেই গেল। সে কিভাবে আমার স্বপ্ন পূরণ করবে? আমাদের সম্পর্কটা সহজ হতে শুরু করার পর আমি একদিন সাহস করে তাকে জিজ্ঞেস করলাম, বিক্রম, তোর কি কোনো সমস্যা চলছে? তুই কি কিছু নিয়ে চিন্তিত? আমার প্রশ্ন শুনে সে চমকে উঠল। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, না বৌদি, তেমন কিছু না, অফিসের চাপ একটু বেশি তাই। আমি বুঝলাম সে সত্যিটা এড়িয়ে যাচ্ছে। আমার জেদ আরও বেড়ে গেল। আমি ঠিক করলাম আমাকে অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। এরপর আমি বিক্রমের সেই রাতের ফোন কলের সূত্র ধরে এগোনোর চেষ্টা করলাম। সেই ফোনে বলেছিল সময় হলেই আমি ওকে সবকিছু জানাবো। তার মানে এমন কোনো নির্দিষ্ট সময় বা ঘটনার জন্য সে অপেক্ষা করছে। আমি ভাবতে লাগলাম সেটা কি হতে পারে। আমি বাড়ির ক্যালেন্ডারের দিকে তাকালাম। হঠাৎ আমার চোখ পড়ল একটা তারিখে, যেটা লাল কালি দিয়ে গোল করা। তারিখটা ছিল বিশ্বজিতের জন্মদিন। আমার বুঝতে বাকি রইল না বিক্রম হয়তো সেদিনই কিছু একটা করার পরিকল্পনা করেছে। বিশ্বজিতের জন্মদিনের আর মাত্র 1 সপ্তাহ বাকি। আমার বুকের ভেতরটা উত্তেজনা এবং ভয়ে কাঁপতে শুরু করল। আমি বুঝতে পারছিলাম না সেদিন কি হতে চলেছে, ভালো কিছু নাকি খারাপ কিছু। আমি প্রতিদিন বিক্রমের আচরণ খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতে লাগলাম। আমি দেখলাম সে প্রায়ই সন্ধ্যায় বাইরে যাচ্ছে এবং ফিরতে দেরি করছে। সে হয়তো সেই বিশেষ দিনের জন্যই কোনো প্রস্তুতি নিচ্ছে। আমার মনটা অজানা আশঙ্কায় ভরে উঠল। এই কয়দিনে আমি আরও একটি বিষয় লক্ষ্য করলাম। বিক্রম বাড়ির পুরনো কিছু জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে। সে একদিন পুরনো খবরের কাগজের সাথে বিশ্বজিতের কিছু পুরনো বইও বিক্রি করে দেয়। এই ঘটনায় আমি খুব কষ্ট পাই। আমার মনে হয় সে ইচ্ছে করে বিশ্বজিতের স্মৃতিগুলো মুছে ফেলতে চাইছে। আমার মনের পুরনো সন্দেহটা আবার মাথা চাড়া দিয়ে ওঠে। আমি ভাবতে শুরু করি, ডায়েরিতে লেখা কথাগুলো হয়তো ছিল আমাকে বিভ্রান্ত করার জন্য একটা চাল। সে হয়তো সত্যিই এই বাড়ি আর সম্পত্তি দখল করতে চায়। বিশ্বজিতের জন্মদিনের আগের রাতে আমার ঘুম এলো না। আমি সারা রাত জেগে রইলাম। আমার মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। বিক্রম কাল কি করতে চলেছে? সে কি আমাকে বাড়ি থেকে বের করে দেবে?
নাকি সম্পত্তির কাগজে আমার থেকে জোর করে সই করিয়ে নেবে? আমি সব রকম পরিস্থিতির জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে লাগলাম। আমি ঠিক করলাম, কাল যাই হোক আমি ভয় পাব না। আমি আমার অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়ব। বিশ্বজিতের স্মৃতি আর এই সংসারকে আমি কিছুতেই নষ্ট হতে দেব না। অবশেষে সেই দিনটা এলো, বিশ্বজিতের জন্মদিন। সকাল থেকেই আমার মনটা ভারাক্রান্ত ছিল। একদিকে প্রিয় মানুষটাকে হারানোর কষ্ট, আর অন্যদিকে বিক্রমকে নিয়ে অজানা আশঙ্কা। বাড়ির পরিবেশটাও ছিল থমথমে। শ্বশুর শাশুড়িরা সকাল থেকে বিশ্বজিতের ছবিটার দিকে তাকিয়ে চোখের জল ফেলছিলেন। আমি পূজা সেরে সদার জন্য খাবার তৈরি করলাম, কিন্তু আমার নিজের গলা দিয়ে একদানা খাবারও নামল না। বিক্রম সকাল সকাল স্নান সেরে কোথায় যেন বেরিয়ে গেল। যাবার আগে শুধু বলে গেল, বৌদি, আজ সন্ধ্যায় তৈরি থেকো, আমাদের এক জায়গায় যেতে হবে। তার এই কথায় আমার বুকের কাঁপুনি আরও বেড়ে গেল। কোথায় যেতে হবে, কেন যেতে হবে, সে কিছুই পরিষ্কার করে বলল না। আমার মনের সব খারাপ চিন্তাগুলো সত্যি হতে চলেছে ভেবে আমি শিউরে উঠলাম। আমি শ্বশুর শাশুড়িকে জিজ্ঞেস করলাম তারা কিছু জানেন কিনা। তারাও জানালেন যে বিক্রম তাদের শুধু তৈরি থাকতে বলেছে, এর বেশি কিছু বলেনি। তাদের মুখেও আমি এক ধরনের চিন্তা আর উদ্বেগের ছাপ দেখতে পেলাম। আমার মনে হলো আমরা সবাই যেন বিক্রমের পাতা এক অদৃশ্য জালে আটকে পড়েছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। আমি একটা সাধারণ শাড়ি পরে তৈরি হলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। বিক্রম ঠিক সময় বাড়ি ফিরল। সে একটা ট্যাক্সি ডেকে এনেছিল। সে আমাদের সবাইকে ট্যাক্সিতে উঠতে বলল। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, আমরা কোথায় যাচ্ছি বিক্রম? সে আমার দিকে একবার তাকিয়ে শান্তভাবে বলল, গেলেই দেখতে পাবে বৌদি, আমার ওপর ভরসা রাখো। তার চোখের দিকে তাকিয়ে আমি কোনো খারাপ উদ্দেশ্য খুঁজে পেলাম না। সেখানে ছিল শুধু এক গভীর আত্মবিশ্বাস। কিন্তু আমার মন থেকে ভয়টা গেল না। ট্যাক্সিটা শহরের এক অচেনা রাস্তার দিকে এগোতে লাগল। প্রায় আধ ঘন্টা পর গাড়িটা একটা বড় গেটের সামনে এসে থামল। গেটের ওপরে বড় বড় করে লেখা সৃজনী প্রকাশনী। এটা একটা বই প্রকাশের সংস্থা। আমি অবাক হয়ে বিক্রমের দিকে তাকালাম। আমরা এখানে কেন এসেছি? বিক্রম আমাদের গাড়ি থেকে নামতে বলল। আমরা ভেতরে ঢুকতেই একজন ভদ্রলোক এগিয়ে এসে বিক্রমকে অভ্যর্থনা জানালেন। তিনি আমাদের একটা বড় হলের দিকে নিয়ে গেলেন। হলটা সুন্দর করে সাজানো, অনেক অতিথিও উপস্থিত। হলের মঞ্চের ওপর একটা বড় ব্যানার টাঙানো। ব্যানারে বড় করে আমার নাম লেখা, আর তার নিচে লেখা একটি বইয়ের নাম, অপেক্ষার শেষ প্রহর। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। এটা কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। বিক্রম আমার হাত ধরে আমাকে মঞ্চের দিকে নিয়ে গেল। মঞ্চে উঠতেই সবাই হাততালি দিয়ে উঠল। আমি দেখলাম মঞ্চের এক পাশে আমার লেখা একটা কবিতার বইয়ের মোড়ক উন্মোচনের জন্য রাখা হয়েছে। আমার চোখ ঝাপসা হয়ে এলো। আমি বিক্রমের দিকে প্রশ্নভরা চোখে তাকালাম। সে আমার চোখের দিকে তাকিয়ে মৃদু হাসল। তারপর মাইক হাতে নিয়ে বলতে শুরু করল, আজ আমার দাদার জন্মদিন। দাদা আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার স্বপ্নগুলো আছে। দাদা সবসময় চাইতো বৌদির লেখাগুলো বই হয়ে প্রকাশিত হোক, বৌদি যেন একজন লেখিকা হিসাবে পরিচিতি পায়। দাদার সেই স্বপ্নটা পূরণ করার জন্যই আমার এই সামান্য প্রচেষ্টা। তার কথা শুনে আমার সারা শরীর দিয়ে যেন একটা বিদ্যুতের স্রোত বয়ে গেল। বিক্রম বলতে লাগল, বিশ্বজিতের চিকিৎসার জন্য আমাদের অনেক ঋণ হয়ে গিয়েছিল। সেই ঋণ শোধ করতে আর এই বইটা প্রকাশ করার টাকা জোগাড় করতেই আমি দিনরাত পরিশ্রম করেছি। আমি চেয়েছিলাম দাদার জন্মদিনে বৌদিকে এই উপহারটা দিয়ে চমকে দেব, তাই এতদিন সব কিছু গোপন রেখেছিলাম। বৌদি, তুমি প্রায়ই আমার উপর রাগ করতে, আমাকে ভুল বুঝতে, কিন্তু বিশ্বাস করো আমার উদ্দেশ্য কখনো খারাপ ছিল না। আমি শুধু দাদার শেষ ইচ্ছাটা পূরণ করতে চেয়েছিলাম। বিক্রমের কথাগুলো আমার কানে বাজছিল, কিন্তু আমি যেন কিছুই বিশ্বাস করতে পারছিলাম না। আমার মাথা ঘুরছিল। যে মানুষটাকে আমি দিনের পর দিন সন্দেহ করে গেছি, যার প্রতিটি পদক্ষেপকে আমি ষড়যন্ত্র ভেবেছি, সে আমার জন্য এত বড় একটা স্বপ্ন সত্যি করে দিল। আমার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। এটা ছিল লজ্জা, অপরাধবোধ আর আনন্দের এক মিশ্র অনুভূতি। আমি বুঝতে পারছিলাম আমি কত বড় ভুল করতে চলেছিলাম। আমি একজন দেবতুল্য মানুষকে ভুল বুঝে তার মনে কতটা কষ্ট দিয়েছি তা ভেবে আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। অনুষ্ঠানের সঞ্চালক আমাকে কিছু বলার জন্য অনুরোধ করলেন। আমি কাঁপা কাঁপা পায়ে মাইকের সামনে দাঁড়ালাম। আমার গলা দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। আমি শুধু কান্না ভেজা চোখে একবার বিক্রমের দিকে তাকালাম, আর একবার দর্শকদের দিকে। তারপর কোনো মতে বললাম, আমি কিছু বলার মতো অবস্থায় নেই।
আমি শুধু এটুকুই বলতে চাই, আমার জীবনের সবচেয়ে বড় উপহারটা আজ আমি পেলাম। ধন্যবাদ। আমার কথা শেষ হওয়ার আগেই আমি কান্নায় ভেঙে পড়লাম। শাশুড়ি মা এসে আমাকে জড়িয়ে ধরলেন। অনুষ্ঠান শেষে আমরা যখন বাড়ি ফিরছিলাম, ট্যাক্সিতে কেউ কোনো কথা বলছিল না। একটা অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। আমার মনে হচ্ছিল এই নীরবতা আমার আর বিক্রমের মাঝখানে জমে থাকা সন্দেহের পাহাড়টাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। বাড়ি ফিরে আমি সোজা নিজের ঘরে চলে গেলাম। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকালাম। আমার মনে হচ্ছিল এই মুখটা আমার নয়, অন্য কোনো এক সন্দিগ্ধ অকৃতজ্ঞ নারীর মুখ। আমার নিজের ওপর ভীষণ ঘৃণা হচ্ছিল। কিছুক্ষণ পর বিক্রম আমার ঘরে এলো। তার হাতে ছিল আমার লেখা বইটার একটা কপি। সে বইটা আমার হাতে দিয়ে বলল, বৌদি, তুমি আমার উপর রাগ করে আছো, তাই না? আমি জানি তোমাকে না জানিয়ে সবকিছু করা আমার উচিত হয়নি, কিন্তু আমি চেয়েছিলাম। আমি তাকে কথা শেষ করতে না দিয়ে তার হাত দুটো চেপে ধরলাম। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার ভুল হয়ে গেছে বিক্রম, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে অনেক ভুল বুঝেছি। আমি ভেবেছিলাম তুই। আমার গলা আটকে গেল। আমি আর কিছু বলতে পারলাম না। বিক্রম আমার মাথায় হাত রেখে বলল, ছি বৌদি, ওসব কথা বলতে নেই। তুমি আমার বড় বোনের মতো। তোমার উপর রাগ করার কথা আমি ভাবতেও পারি না। আমি জানি দাদার চলে যাবার পর তোমার মানসিক অবস্থা ঠিক ছিল না। সেই সময়ে আমাকে ভুল বোঝাটা অস্বাভাবিক কিছু নয়। দোষটা আমারই। আমার উচিত ছিল তোমাকে সবকিছু খুলে বলা, কিন্তু আমি চেয়েছিলাম তোমাকে পুরোপুরি সারপ্রাইজ দেব। তার এই উদারতা আমার অপরাধ বোধকে আরও বাড়িয়ে দিল। সেদিন রাতে আমি অনেকক্ষণ বিক্রমের সাথে কথা বললাম। সে আমাকে খুলে বলল কিভাবে সে টাকা জমিয়েছে, কিভাবে প্রকাশকের সাথে যোগাযোগ করেছে, কিভাবে সব কিছু একা হাতে সামলেছে। সে জানালো সম্পত্তির ফাইলটা সে তৈরি করেছিল ব্যাংকের ঋণের জন্য আবেদন করার উদ্দেশ্যে, যাতে বই প্রকাশের খরচটা জোগাড় করা যায়। আর সেদিন রাতে ফোনে সে প্রকাশকের সাথেই কথা বলছিল, যাতে বই প্রকাশের খবরটা আমার কানে না পৌঁছায়। তার প্রতিটি কথা আমার মনের সব জট খুলে দিচ্ছিল। আমি বুঝতে পারলাম বিক্রমের কঠোর আচরণের পেছনে লুকিয়েছিল এক গভীর দায়িত্ববোধ। সে চেয়েছিল আমাকে সব রকম চিন্তা থেকে মুক্ত রাখতে। সে চেয়েছিল আমি যেন আমার লেখালেখিতে মনোযোগ দিতে পারি। তার কর্তৃত্বের আড়ালে ছিল আমার প্রতি তার অপরিসীম যত্ন আর ভালোবাসা, যে ভালোবাসাটা ছিল শ্রদ্ধা আর কর্তব্যের এক পবিত্র মিশ্রণ। আমি এতদিন ধরে তার বাইরের রূপটা দেখেই তাকে বিচার করেছি, তার ভেতরের মানুষটাকে বোঝার চেষ্টাই করিনি। সেই রাতে আমি শান্তিতে ঘুমালাম। বহুদিন পর আমার মন থেকে সব সন্দেহের কালো মেঘ কেটে গিয়েছিল। আমি এক নতুন বিক্রমকে চিনলাম, যে শুধু আমার দেওর নয়, আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, আমার পথপ্রদর্শক। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই মানুষটার বিশ্বাসের মর্যাদা আমি রাখব। তার দেওয়া এই নতুন জীবনটাকে আমি সফল করে তুলব। বিশ্বজিতের স্বপ্ন আর বিক্রমের আত্মত্যাগকে আমি বৃথা যেতে দেব না। পরের দিন সকালটা ছিল আমার জীবনের এক নতুন শুরু। আমি যখন ঘুম থেকে উঠিলাম, তখন মনে হচ্ছিল যেন আমার বুকের উপর থেকে একটা ভারী পাথর নেমে গেছে। আমি রান্নাঘরে গিয়ে সবার জন্য চা বানালাম। বিক্রম যখন আমার হাত থেকে চায়ের কাপটা নিল, আমাদের দুজনের চোখেই ছিল এক নতুন সম্পর্কের স্বীকৃতি। সেখানে আর কোনো সন্দেহ ছিল না, ছিল শুধু বিশ্বাস, শ্রদ্ধা আর এক গভীর বোঝাপড়া। শ্বশুর শাশুড়িও আমাদের দিকে তাকিয়ে হাসছিলেন। তারা হয়তো বুঝতে পারছিলেন যে তাদের পরিবারে আবার সুখ ফিরে এসেছে। আমার বইটা খুব তাড়াতাড়ি পাঠকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করল। বিভিন্ন পত্রপত্রিকায় আমার লেখা নিয়ে আলোচনা হতে লাগল। আমি বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে ডাক পেতে শুরু করলাম। আমার জীবনটা যেন পুরোপুরি বদলে গেল। যে অদিতি কয়েক মাস আগেও ঘরের কোণে বসে শুধু কাঁদত, সেই অদিতি এখন একজন পরিচিত লেখিকা। এই সব কিছুর পেছনে ছিল শুধু একজনের অবদান, বিক্রম। সেই যদি আমার পাশে না থাকত, তাহলে হয়তো আমার প্রতিভাটা ঘরের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকত।
বিক্রম আমার সব কাজে উৎসাহ দিত। সে আমার নতুন লেখার প্রথম পাঠক ছিল। তার গঠনমূলক সমালোচনা আমার লেখাকে আরও উন্নত করতে সাহায্য করত। আমরা এখন আর শুধু দেবর বৌদি ছিলাম না, আমরা হয়ে উঠেছিলাম একে অপরের সবচেয়ে ভালো বন্ধু। আমাদের মধ্যে এমন কোনো কথা ছিল না যা আমরা একে অপরের সাথে আলোচনা করতে পারতাম না। সংসারের সব সিদ্ধান্ত আমরা এখন একসাথে নিতাম। আমাদের এই সুন্দর সম্পর্কটা দেখে বাড়ির সবাই খুব খুশি ছিল। একদিন বিকেলে আমরা ছাদে বসে চা খাচ্ছিলাম। আমি বিক্রমকে বললাম, বিক্রম, তুই আমার জন্য যা করেছিস তার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। বিক্রম হেসে বলল, বৌদি, আবার তুমি পুরনো কথা তুলছ? আমি কোনো ঋণ দিইনি, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। দাদা থাকলে সেও এটাই করত। আমি বললাম, না, তুই শুধু দায়িত্ব পালন করিসনি, তুই আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিস। তুই আমাকে আমার নিজের পরিচয় ফিরিয়ে দিয়েছিস। আমাদের সম্পর্কটা এতটাই গভীর হয়ে গিয়েছিল যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই এটা নিয়ে কানাঘুষা করতে শুরু করে। কেউ কেউ আমার শ্বশুর শাশুড়ির কানেও কথা লাগানোর চেষ্টা করত। তারা বোঝানোর চেষ্টা করত যে দেবর বৌদির মধ্যে এত মেলামেশা সমাজের চোখে ভালো দেখায় না। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এই সব কথায় কান দেননি। তারা আমাদের উপর পূর্ণ আস্থা রেখেছিলেন। তারা জানতেন আমাদের সম্পর্কটা কতটা পবিত্র। একদিন আমার শাশুড়িমা আমাকে ডেকে বললেন, বৌমা, লোকে অনেক কথা বলবে, তুমিও সব গায়ে মেখো না। আমরা জানি তোমরা দুজনে কি। বিক্রম তোমার জন্য যা করেছে তা নিজের ভাইও করে না। তোমরা একে অপরের পাশে আছো, এটাই আমাদের শান্তি। তার এই কথায় আমি চোখে জল ধরে রাখতে পারিনি। আমি বুঝতে পেরেছিলাম আমি সত্যিই এক ভাগ্যবান মেয়ে যে এমন একটা পরিবার পেয়েছে। আমার লেখালেখি থেকে আমি যা উপার্জন করতাম তার পুরোটাই আমি বিক্রমের হাতে তুলে দিতাম। আমি বলতাম, এই সংসারের সব দায়িত্ব এখন আমাদের দুজনের। বিক্রম প্রথমে নিতে রাজি হতো না, কিন্তু আমার জেদের কাছে তাকে হার মানতে হতো। আমরা দুজনে মিলে সংসারে সব ঋণ শোধ করে দিলাম। ধীরে ধীরে আমাদের পরিবারের আর্থিক অবস্থাও আগের থেকে অনেক ভালো হয়ে গেল। আমরা সবাই মিলেমিশে এক নতুন জীবন শুরু করলাম। এইভাবে দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আমাদের জীবনটা এখন অনেক গোছানো। বাড়িতে আর কোনো শোকের ছায়া নেই, আছে শুদ্ধ আনন্দ আর ভালোবাসা। আমি আমার দ্বিতীয় বই লেখার কাজ শুরু করেছি। বিক্রমও তার চাকরিতে উন্নতি করেছে। আমাদের দুজনের এই যৌথ যাত্রাটা ছিল কাঁটায় ভরা, কিন্তু আমরা একে অপরের হাত ধরে সেই কঠিন পথটা পার করে এসেছি। আমাদের গল্পটা হয়তো একটু অন্যরকম, কিন্তু এটাই সত্যি। আমাদের জীবনটা যখন একটা মসৃণ গতিতে চলছিল, তখনই আমার শ্বশুর শাশুড়ি আমাদের সামনে এক নতুন প্রস্তাব রাখলেন। একদিন রাতে খাওয়ার পর তারা আমাকে আর বিক্রমকে একসাথে বসতে বললেন। তাদের গম্ভীর মুখ দেখে আমি কিছুটা চিন্তিত হয়ে পড়লাম। আমি ভাবলাম আমরা হয়তো আবার কোনো ভুল করে ফেলেছি, কিন্তু তারা যা বললেন তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমার শ্বশুরমশাই বললেন, অদিতি মা, আমরা তোমার আর বিক্রমের বিয়ে দিতে চাই। এই প্রস্তাব শুনে আমি চমকে উঠলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। বিক্রমও মাথা নিচু করে বসে রইল। শাশুড়িমা আমার হাত ধরে বললেন, দেখ মা, আমরা জানি সমাজ হয়তো এটা সহজে মেনে নেবে না, কিন্তু আমরা সমাজের থেকে তোমাদের দুজনের সুখকে বেশি গুরুত্ব দিই। বিশ্বজিৎ চলে গেছে, এটা চরম সত্যি, কিন্তু তার জন্য তোমরা দুজন সারা জীবন একা থাকবে, এটা আমরা মেনে নিতে পারবো না। তোমরা একে অপরের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে ভালো বন্ধু। এই বন্ধুত্বটাকে যদি আমরা একটা নাম দিই, তাহলে কি খুব অন্যায় হবে? আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আমার মনের ভেতর তোলপাড় চলছিল। বিক্রমকে আমি সম্মান করি, তাকে আমার সবচেয়ে কাছের বন্ধু ভাবি, কিন্তু তাকে স্বামীর জায়গায় বসানোর কথা আমি কখনো কল্পনাও করিনি। আমার মনের মধ্যে বিশ্বজিতের স্মৃতি এখনও টাটকা। আমি বললাম, মা, আমি এই বিষয়ে এখন কিছু ভাবতে পারছি না, আমাকে একটু সময় দিন। তারা আমার কথায় সম্মতি জানালেন। সেই রাতে আমি অনেক ভাবলাম। আমি ভাবলাম শ্বশুর শাশুড়ির কথায় যুক্তি আছে। আমি আর বিক্রম একে অপরের ওপর এতটাই নির্ভরশীল যে আমাদের একজনকে ছাড়া অন্যজনে চলাটা কঠিন। আমাদের মধ্যে যে বোঝাপড়াটা আছে তা হয়তো আর কারোর সাথে তৈরি হবে না, কিন্তু বিশ্বজিতের জায়গাটা কি আমি অন্য কাউকে দিতে পারবো? এই প্রশ্নটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল।
আমি বিশ্বজিতের ছবির সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ কাঁদলাম। আমার মনে হলো বিশ্বজিৎ যেন আমাকে বলছে, অদিতি, সুখী হও, জীবনে এগিয়ে যাও। পরের দিন আমি বিক্রমের সাথে এই বিষয়ে কথা বললাম। সে বলল, বৌদি, বাবা মার প্রস্তাবটা আমিও শুনেছি, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা তোমার। তুমি যদি রাজি না থাকো, তাহলে আমি সারা জীবন তোমার পাশে এভাবেই থাকব, তোমার বন্ধু হয়ে। আমি তোমার ওপর কোনো কিছু জোর করে চাপিয়ে দিতে চাই না। তোমার সুখটাই আমার কাছে সবচেয়ে বড়। তার এই কথায় আমার মনটা শ্রদ্ধায় ভরে গেল। আমি বুঝলাম সে সত্যিই একজন অসাধারণ মানুষ। আমি আরও কয়েকদিন সময় নিলাম। আমি আমার নিজের মনের সাথে লড়াই করলাম। অবশেষে আমি বুঝতে পারলাম জীবন থেমে থাকে না। বিশ্বজিৎ আমার জীবনের এক সুন্দর অধ্যায় ছিল, কিন্তু সেই অধ্যায়টা শেষ হয়ে গেছে। এখন আমাকে নতুন করে শুরু করতে হবে। আর এই নতুন শুরুতে বিক্রমের চেয়ে ভালো সঙ্গী আর কেউ হতে পারে না। যে মানুষটা আমার স্বপ্ন পূরণের জন্য এত কিছু করেছে, তার হাত ধরে বাকি জীবনটা কাটানোর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। আমি আমার সম্মতির কথা শ্বশুর শাশুড়িকে জানালাম। তারা আনন্দে কেঁদে ফেললেন। বিক্রমের মুখেও আমি এক ঝলক খুশির আভা দেখতে পেলাম। আমাদের বিয়েটা খুব সাধারণভাবে শুধুমাত্র দুই পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হলো। বিয়ের পর আমাদের জীবনে খুব বড় কোনো পরিবর্তন আসেনি। আমরা আগেও যেমন বন্ধু ছিলাম, এখনও তেমনই আছি। শুধু আমাদের সম্পর্কের ওপর একটা সামাজিক শিলমোহর পড়ল। আমরা একে অপরের হাত ধরে এক নতুন জীবনের পথে হাঁটতে শুরু করলাম, যেখানে আছে শুধু ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক শ্রদ্ধা। বন্ধুরা, আমার এই গল্পের মাধ্যমে আমি আপনাদের এটাই বোঝাতে চেয়েছি যে জীবন কখনো আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না। কখনো কখনো অপ্রত্যাশিত আঘাত আমাদের জীবনকে এলোমেলো করে দেয়, কিন্তু সেই কঠিন সময়েও হতাশ হওয়া উচিত নয়। আমাদের চারপাশেই এমন কিছু মানুষ থাকেন যারা নীরবে আমাদের খেয়াল রাখেন, আমাদের ভালো চান, কিন্তু আমরা প্রায়ই তাদের ভুল বুঝি, তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ করি। তাই কোনো সিদ্ধান্ত নেবার আগে পরিস্থিতিটাকে ভালোভাবে বোঝা উচিত। হঠকারী বিচার বা সন্দেহের বশবর্তী হয়ে কোনো সম্পর্ককে নষ্ট করা ঠিক নয়। প্রতিটি মানুষেরই একটা নিজস্ব গল্প থাকে, একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে। সেই দৃষ্টিভঙ্গিকে সম্মান করা উচিত। মনে রাখবেন, বিশ্বাস এবং বোঝাপড়াই হল যে কোনো সম্পর্কের মূল ভিত্তি। ভালোবাসা বিভিন্ন রূপে আসতে পারে, আমাদের শুধু সেই রূপটাকে চিনে নিতে হবে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।